বালবীর সিং একসময় মুসলমানদের প্রতি প্রচণ্ড ঘৃণা ও রাগ পোষণ করতেন। তিনি ছিলেন হিন্দু ধর্মের এক চরমপন্থী গোষ্ঠীর সদস্য। 1992 সালের 6 ডিসেম্বর যখন শত শত হিন্দু জনতা বাবরি মসজিদ ভাঙতে যায়, তখন বালবীর সিং ছিলেন তাদের অন্যতম। তিনিই প্রথম ব্যক্তি যিনি মসজিদের প্রধান গম্বুজে উঠে যান। তার হাতে ছিল একটা হাতুড়ি। তিনি মসজিদ ভেঙে ফেলার পর একটি ইট নিয়ে যান এবং সেটিকে মুসলমানদের প্রতি তার ক্ষোভ ও ঘৃণার প্রতীক হিসেবে সংরক্ষণ করেন। কিন্তু মসজিদ ধ্বংসের কিছু পরেই বালবীর ও তার বন্ধু যোগেন্দ্র পাল গভীরভাবে নিজের ভুল বুঝতে পারেন। 6 মাস পর তারা দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। বালবীর সিং, যিনি পরে মোহাম্মদ আমিরের নাম নেন, বাবরি মসজিদ ভাঙার প্রায়শ্চিত্ত হিসেবে 100টি মসজিদ বানানোর শপথ নেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি 91টি মসজিদ তৈরি বা মেরামত করতে পেরেছিলেন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলো এজেন্সিকে বালবীর সিং বলেছিলেন, মুসলিমদের প্রতি ঘৃণার কারণেই তিনি মসজিদ ভাঙার কাজে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, আমি ভেবেছিলাম বাবরি মসজিদের জায়গায় ভগবান রামের মন্দির বানাবো, কিন্তু যখন ভুল বুঝলাম তখন 100 মসজিদ বানিয়ে আমার পাপ মিটিয়ে ফেলার চেষ্টা করলাম। বালবীর সিং তখন হিন্দু সংগঠন শিবসেনার সদস্য ছিলেন। তিনি দিল্লির কাছে হরিয়ানার পানিপথে RSS এর প্রশিক্ষণ ও সমাবেশে নিয়মিত যেতেন। মসজিদ ভাঙার পরই তার মনের পরিবর্তন শুরু হয়। পরে তিনি যোগেন্দ্র পালের মাধ্যমে মাওলানা কলিম সিদ্দিকীর সংস্পর্শে আসেন। মাওলানার কথায় তার চিন্তা ভাবনা বদলে যায়। 1993 সালের 1 জুন তিনি ইসলাম গ্রহণ করেন। বালবীর সিং এর জন্ম হরিয়ানার পানিপথের কাছে এক হিন্দু রাজপুত পরিবারে। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক, যিনি মহাত্মা গান্ধীর আদর্শে বিশ্বাসী ছিলেন। বালবীর জানান, দেশ স্বাধীন হওয়ার পর সাম্প্রদায়িক দাঙ্গায় তার বাবা খুব কষ্ট পেতেন এবং এলাকার মুসলমানদের সাহায্য করতেন। 1992 সালের 6 ডিসেম্বরের ঘটনা মনে করে বালবীর বলেন, সেদিন ভারতে জড়ো হওয়া হিন্দু স্বেচ্ছাসেবকরা ভেবেছিল সরকার মসজিদ বাঁচাতে সেনা পাঠাবে, কিন্তু মসজিদের চারপাশে কোনো শক্ত নিরাপত্তা ছিল না। মসজিদ ভাঙার পর স্বেচ্ছাসেবকদের নায়কের মতো স্বাগত জানানো হয়। কিন্তু বালবীর যখন বাড়ি ফেরেন, পরিবারের রাগ আর বকাঝকায় তার উৎসাহ ভেঙে যায়। বাড়িতে তার জায়গা হয়নি, সবাই ভেবেছিল তার মাথা খারাপ হয়েছে। শেষে মনের শান্তির জন্য তিনি ইসলাম গ্রহণ করেন। বালবীর সিং হয়ে যান মোহাম্মদ আমির। 2021 সালে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার 100 মসজিদ বানানোর লক্ষ্য মাত্র 9টি মসজিদের জন্য অসম্পূর্ণ থাকে। শেখ হাসিনা সরকারের পতন। 15 বছরের এক নায়কতন্ত্রের অবসান ঘটল ছাত্রদের রক্তের বিনিময়ে। রাজপথে লাশ, পুলিশের গুলিতে বিদ্ধ শত শত তরুণ। ধ্বংসস্তূপে পরিণত দেশ। ইরাক, সিরিয়া, গাজার কথা শুনেছেন, কিন্তু বাংলাদেশ? গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা যা রেখে গেছেন তা আরেক গাজার মতো। পার্থক্য শুধু এখানে ধ্বংস হয়েছে প্রতিষ্ঠান, নীতি, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক। 5 আগস্ট 2024 হেলিকপ্টারে চেপে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন। ছাত্ররা বিজয়ের পতাকা ওড়ালো। 15 বছরের শাসনের শেষ অধ্যায় রচিত হলো আগুন আর প্রতিশোধের মধ্যে। তিনি নোবেলজয়ী, শান্তির মানুষ, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবার হলেন বাংলাদেশের ত্রাণকর্তা। শিক্ষার্থীরা তাকে অনুরোধ করল অন্তর্বর্তী সরকার গঠনের জন্য। তিনি রাজি হলেন এবং তারপর শুরু হলো শুদ্ধি অভিযান। পুলিশের গোপন নির্যাতন কেন্দ্র উন্মোচিত হলো। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের হোতারা শাস্তির মুখোমুখি। মানবাধিকার কমিশন গঠিত হলো। শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগের পাহাড় তৈরি হলো। শেখ হাসিনা এখন ভারতের মাটিতে। বাংলাদেশ তাকে ফেরত চেয়েছে, কিন্তু ভারত কোনো সাড়া দেয়নি। দেশের দুর্দশাকে শেখ হাসিনার শাসনের পরিণতি হিসেবে তুলে ধরতে দৃঢ় সংকল্প অধ্যাপক ইউনূস। গার্ডিয়ানকে তিনি বলেছেন, হাসিনার আমলে কোনো সরকার ছিল না, এটি ছিল ডাকাতদের একটি পরিবার। নেতার কাছ থেকে যে কোনো নির্দেশ এলে তা পালন করা হতো। কেউ সমস্যা সৃষ্টি করছে, আমরা তাদের গায়েব করে দেব। একটি নির্বাচন আয়োজন করতে চান, আমরা নিশ্চিত করব আপনি সব আসনে জয় পাবেন। আপনি অর্থ চান, ব্যাংক থেকে নেওয়া লাখ লাখ ডলারের ঋণ রয়েছে, যা আপনাকে কোনোদিন পরিশোধ করতে হবে না।
ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন এই বছরের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা হবে কয়েক দশকের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এরপরে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। শেখ হাসিনার শাসন আমলে এত বেশি দুর্নীতি হয়েছে যে তা দেশের ব্যাংক ব্যবস্থাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে এবং অর্থনীতিকেও ভেঙে ফেলেছে। হাসিনার নিজের পরিবারের সদস্যরাও এই দুর্নীতির মধ্যে জড়িত ছিলেন, যেমন তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তিনি যুক্তরাজ্যের লেবার পার্টির একজন পার্মানেন্ট সদস্য। বাংলাদেশে দুর্নীতির তদন্তে তার নাম উঠে আসার পর এবং হাসিনা সরকারের সঙ্গে যুক্ত এক ব্যক্তির বাড়িতে থাকার অভিযোগের কারণে টিউলিপ যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার পদ থেকে নিজেই পদত্যাগ করেছেন। বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে হাসিনার সহযোগীরা প্রায় 1700 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। এই টাকা ফেরত আনতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের আর্থিক কর্তৃপক্ষের সঙ্গে কাজ চলছে, কিন্তু এই টাকা দ্রুত বাংলাদেশে ফেরত আসার সম্ভাবনা খুবই কম। অধ্যাপক ইউনূস বলেছেন, হাসিনার সরকার নিজেই ব্যাংকগুলোকে জনগণের টাকা লুট করার পুরোপুরি অনুমতি দিয়েছিল। তার মতে হাসিনা সরকার সক্রিয়ভাবে এই দুর্নীতিকে সমর্থন করেছিল। গাজায় ফের যুদ্ধের আগুন। ইসরায়েলকে চরম হুঁশিয়ারি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় আবারও ধ্বংসযজ্ঞ। ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে হামাসের ভয়ঙ্কর গর্জন। নিরপরাধ মানুষের রক্ত ঝরছে, বিশ্ব চুপ, কিন্তু হামাস প্রস্তুত। ইসরায়েল কি ভয় পাচ্ছে? গাজায় আরও এক ভয়ঙ্কর দিন। ইসরায়েল আবারও গাজার উপর আগ্রাসন চালাচ্ছে। বোমার শব্দে কেঁপে উঠছে গাজা উপত্যকা। হামাস চুপ করেনি, এবার তারা ইসরায়েলকে শেষবারের মতো হুঁশিয়ারি দিল। গাজায় ইসরায়েলি অবরোধ। ইসরায়েল গাজার জন্য সব ধরনের সাহায্য বন্ধ করে দিয়েছে। খাবার নেই, পানি নেই, বিদ্যুৎও নেই, কেবলমাত্র ধ্বংস আর কান্নার শব্দ। এবার হামাসের পাল্টা হুঁশিয়ারি, আমাদের দমিয়ে রাখা যাবে না, গাজার প্রতিটি ইঞ্চি আমরা রক্ষা করব। হামাস অভিযোগ করেছে ইসরায়েল মানবিক সহায়তাকে রাজনৈতিক ব্ল্যাকমেল কার্ড হিসেবে ব্যবহার করছে। তারা বলছে গাজা ক্রসিং বন্ধ করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। হামাসের দাবি, ইসরায়েলের এই পদক্ষেপ গাজার নিরীহ বেসামরিক নাগরিকদের জীবনকে হুমকির মুখে ফেলেছে। ইসরায়েলের বিরুদ্ধে হামাসের চূড়ান্ত ঘোষণা। হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমরা ইসরায়েলের অবরোধ মানব না, এই ব্ল্যাকমেইল কাজে আসবে না, আমাদের জনগণ লড়াই চালিয়ে যাবে। ইসরায়েল কি এবার বড় ভুল করল? বিশ্বব্যাপী ইসরায়েলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা উঠেছে। নতুন করে ইসরায়েলি হামলা, গাজায় আরও রক্ত ঝরছে। এরই মধ্যে গাজা স্ট্রিপ এবং পশ্চিম তীরে নতুন ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। আল জাজিরা জানিয়েছে, গাজায় হামলায় কমপক্ষে 6 জন নিহত, পশ্চিম তীরে আরও 4 জন নিহত হয়েছে। বিশ্বব্যাপী নিন্দার ঝড়, ইসরায়েলের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ। কাতার ও জর্ডান ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। তাদের দাবি, ইসরায়েল গাজার জনগণের উপর অনাহার চাপিয়ে দিচ্ছে। এই মানবিক সংকট দিন দিন আরও খারাপ হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল এই স্ট্রিপটিতে প্রবেশকারী একমাত্র অবশিষ্ট বিদ্যুৎ লাইনটি কেটে দিয়েছে। 2 মার্চ থেকে ইসরায়েল জ্বালানি সহ গাজায় প্রবেশকারী সমস্ত মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছে। গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের সমাপ্তির পর ইসরায়েল এই সিদ্ধান্ত নেয়। এবার কি করবে হামাস? হামাস কি এবার পাল্টা হামলা চালাবে? গাজা কি আরেকটি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়বে? নেতানিয়াহুর বিরুদ্ধে হামাস কি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে? বিশ্ববাসী তাকিয়ে আছে। হামাসের পরবর্তী পদক্ষেপেই নির্ধারিত হবে গাজার ভবিষ্যৎ। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ একথা বলেছেন, গাজায় যে কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অস্ত্র সমর্পণ এবং গাজা ছেড়ে যেতে হবে। রক্তে আগুন ধরে যায় যখন মাতৃভূমি ডাকে, জলো জলো শেষ শ্বাস পর্যন্ত। জীবন যদি শেষ হয় তবু যুদ্ধ থামবে না, কারণ মাতৃভূমির ডাক কখনো মিথ্যা হয় না। ইসরায়েলের আক্রমণ ঠেকাতে খামেনির নির্দেশে ইরান প্রস্তুত। ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় শুরু করছে। ইসরায়েল এবং আমেরিকার জন্য বিগ থ্রেট। সিএনএনের প্রতিবেদন অনুসারে সরবরাহ বহনকারী একটি চীনা জাহাজ ইরানের একটি বন্দরে নোঙর করেছে। জাহাজটি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য
1000 টন রাসায়নিক বহন করছে, যা 2টি জাহাজের মধ্যে প্রথমটি। ইরানের বন্দর আব্বাসের ইরানি অংশের বাইরে নোঙর করা জাহাজটি ইঙ্গিত দেয় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু হতে পারে। লোহিত সাগরের গভীরে নোঙর করেছে এমভি গোলবান। চীনের তাইকাং বন্দর থেকে রহস্যময় এই জাহাজটি ইরানের বন্দর আব্বাসে পৌঁছে 1000 টন সোডিয়াম পার ক্লোরেট নামক রাসায়নিকের চালান ছেড়ে দেয়। সোডিয়াম পার ক্লোরেট ক্ষেপণাস্ত্রের প্রোপেল্যান্ট তৈরির মূল উপাদান। পশ্চিমা গোয়েন্দাদের মতে এই রাসায়নিক দিয়ে তৈরি করা যাবে 260টি খাইবার শেখান রকেট বা 200টি হজ কাশেম ক্ষেপণাস্ত্র, যার প্রতিটির পাল্লা ইসরায়েলের হৃদয় পর্যন্ত। চীনা সরকার দাবি করছে তারা এই শিপমেন্টের ব্যাপারে অবগত নয়, কিন্তু ইরানের মালিকানাধীন জাহাজ দুটি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকলেও বেইজিংয়ের নীরব সমর্থনই ইঙ্গিত দেয় বৈশ্বিক ক্ষমতার পালা বদল। গত অক্টোবরে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলিতে ইসরায়েলের হামলা ছিল ভয়াবহ। পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করতে 1 বছর সময় লাগতে পারে। তবে এই সরবরাহ থেকে বোঝা যাচ্ছে ইরান ইতিমধ্যেই ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করতে পারে। গোলবান ও জাইরান জাহাজের এই মিশন এসেছে ঠিক তখন যখন ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ইরানি ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে পুনর্নির্মাণে দৌড় শুরু হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা ইরান মাত্র 6 মাসে উৎপাদন ক্ষমতা পুনরুদ্ধার করতে পারে। ইরানের দক্ষিণ উপকূলে মাটির 100 মিটার নিচে লুকিয়ে আছে ক্ষেপণাস্ত্রের শহর, যেখানে সারিবদ্ধভাবে সজ্জিত শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র, প্রতিটির পাল্লা 1700 কিলোমিটার। আইআরজিসির নৌ কমান্ডার অ্যাডমিরাল তানসিরির দাবি এগুলোর 90% নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। ইরানের ডেথ ট্রায়াঙ্গেল এতেমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 1700 কিলোমিটার এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিবকে টার্গেট করতে সক্ষম। হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার পাল্লার এই অস্ত্র মাত্র 4 মিনিটে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে অতিক্রম করতে পারে বলে ধারণা করা হয়। সামাদ ড্রোন 300 কিলোমিটার পাল্লার এই ড্রোনগুলি গাজা থেকে ইসরায়েলি সেনা ঘাঁটিতে অগ্নিবৃষ্টি নামিয়ে আনে। 2025 সালে ইরান উন্মোচন করেছে 3টি স্পাই স্যাটেলাইট, নাভাক, পার্স 1, পার্স 2, গাদার 380 ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 1000 কিলোমিটার, ভূগর্ভস্থ নৌ ঘাঁটি যেখানে মজুদ আছে দ্রুত আক্রমণকারী জাহাজ। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের হুঁশিয়ারি, আমাদের ক্ষেপণাস্ত্রগুলো শুধু ইসরায়েল নয়, ইউরোপের দরজাতেও আঘাত হানতে পারে। যুদ্ধের ভয়াবহ ছোঁয়া ইসরায়েলি সৈন্যদের মনকে ভেঙে ফেলছে। গাজা ও লেবাননের যুদ্ধে 1,70,000 আইডিএফ সৈন্য বিধ্বস্ত হয়েছে। তাদের মন আর শরীর দুই যুদ্ধের শিকার, এক ভয়াবহ মানসিক সংকট। ইসরায়েলি সেনাবাহিনী এখন এক নতুন সংকটের মুখোমুখি। বিপুল সংখ্যক সৈন্য আত্মহত্যার আধারে ডুবে যাচ্ছে। তাদের মাঝে হতাশা আর মানসিক চাপ বেড়ে উঠছে। 10,000 সৈন্য নিজেরাই মানসিক চিকিৎসার দাবিতে আওয়াজ তুলছে। ইয়েদিওথ রিপোর্ট করেছে কয়েক মাসের সামরিক পরিষেবার পর থেকে এই ঘটনা ঘটেছে। প্রতিবেদন অনুসারে 1,70,000 ইসরায়েলি সৈন্যকে নিরাপত্তা মন্ত্রণালয়ের প্রোগ্রামে নাম নথিভুক্ত করা হয়েছে। এই সংখ্যাটি কেবল শারীরিক ক্ষতিরই নয়, বরং মানসিক অবস্থা কতটা জটিল হয়ে উঠেছে তারই প্রমাণ। মানসিক চিকিৎসা কর্মসূচিতে সৈন্যদের চাহিদা এতই বেড়ে উঠেছে যে থেরাপিস্টের অভাবে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ইসরায়েল লড়াই করছে। প্রতিবেদন অনুযায়ী আনুষ্ঠানিকভাবে 10,000 সৈন্যকে মানসিক প্রতিবন্ধকতায় ভুগছে বলে স্বীকৃতি দেওয়া হতে পারে। 2023 সালে অন্তত 6 জন আইডিএফ সৈন্য গুরুতর মানসিক যন্ত্রণার কারণে আত্মহত্যা করেছে। তবে বাস্তবে আত্মহত্যার প্রকৃত সংখ্যা রিপোর্টের চেয়েও বেশি হতে পারে জানিয়েছে মিডল ইস্ট মনিটর। গাজা ও দক্ষিণ লেবাননের সংঘাতকে দীর্ঘস্থায়ী যুদ্ধের যন্ত্রণার প্রাথমিক চাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই যুদ্ধের কারণে ইসরায়েলি সৈন্যদের মানসিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। আঘাত পরবর্তী স্ট্রেস ডিসঅর্ডারের লক্ষণ প্রায় 1/3 সৈন্যের মধ্যে দেখা যাচ্ছে, যা তাদের মনকে ভেঙে দিতে বাধ্য করছে।
এই হতাশার মাঝে মানসিক চিকিৎসার জন্য সৈন্যদের চাহিদা ক্রমশ বাড়ছে। ইসরায়েলি সেনাদের প্রত্যেকে যেন এক নিঃশব্দ অনুশোচনার মাঝে ডুবে আছে। তাদের সাহস আর মনোবল ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, যুদ্ধের ভয়াবহতা মানুষের মানসিক সমস্যায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। তারা জানাচ্ছেন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার সাধারণত যুদ্ধের পরবর্তী সময় দেখা দেয় এবং এটি ব্যক্তিবিশেষের দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলে। তাদের মতে সেনাদের মানসিক স্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ জরুরি। মনোবিদরা বলছেন, এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। যুদ্ধ কখনো সত্যিই শেষ হয় না। এর ক্ষত, কষ্ট ও শোক এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে যায়। যুদ্ধের কারণে মানুষ যে মানসিক সমস্যায় ভোগে তা শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো সমাজকেই প্রভাবিত করে। তাই এসব সমস্যার সমাধানে আমাদের সবাইকে মানবিক দৃষ্টিকোণ থেকে একসাথে কাজ করতে হবে, যাতে মানুষ শান্তি ও স্বাভাবিক জীবনে ফিরতে পারে। যখন বিশ্বের শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর কথা চলে, তখন সবার চোখ থাকে মার্কিন F-16 বা ফ্রান্সের রাফেলের দিকে। কিন্তু পাকিস্তান যখন আকাশে ওড়ায় JF-17 থান্ডার, তখন যেন আরেক সিংহের মতো গর্জন করতে থাকে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, পাকিস্তানের আকাশসীমায় নতুন এক অভাবনীয় শক্তির জন্ম হয়েছে। JF-17 থান্ডার আকাশে নতুন ইতিহাস তৈরি করেছে। এই যুদ্ধবিমান সর্বোচ্চ 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে। এর গতি ঘন্টায় 2000 কিলোমিটার। তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর আক্রমণাত্মক ক্ষমতা। JF-17 থান্ডার প্রতিরক্ষা কৌশল এবং অপারেশনেও বিশেষভাবে সফল। JF-17 থান্ডার প্রথমবার উঠতে শুরু করার পর এটি খুব দ্রুতই বিশ্বের সেরা যুদ্ধ বিমানগুলির মধ্যে স্থান করে নেয়। এটি যে কোনো আবহাওয়াতেই একেবারে নিখুঁতভাবে উঠতে সক্ষম এবং যে কোনো পরিস্থিতিতে শত্রুকে পরাস্ত করতে পারে। পাকিস্তান যে প্রযুক্তি ব্যবহার করেছে তা বিশ্বের বাকি দেশগুলোর থেকে একেবারেই আলাদা। পাকিস্তান এই বিমানটিকে প্রাইড অব পাকিস্তান বলে আখ্যায়িত করেছে। যুদ্ধ বিমানটি বিশ্বব্যাপী অত্যন্ত প্রশংসিত হয়েছে। JF-17 থান্ডার যুদ্ধ বিমান ওজনে তুলনামূলকভাবে হালকা। দিনে, রাতে এবং সব ঋতুতে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধ বিমান পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। এর সাহায্যে অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমাবর্ষণ করা, প্রতিপক্ষের যুদ্ধ বিমানের সঙ্গে আকাশে ডগফাইট করা যায়। এমনকি শত্রুর আকাশসীমায় ঢুকে তাদের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসতে পারে এই যুদ্ধ বিমান। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে JF-17 থান্ডার এমন এক আক্রমণ চালায় যা পুরো বিশ্বের বিমান বিশেষজ্ঞদের চমকে দেয়। এটি নিঃসন্দেহে পাকিস্তানের জন্য একটি কৌশলগত বিজয় এবং আকাশে নতুন শক্তির পরিচয়। JF-17 থান্ডার এবার শুধু পাকিস্তান নয়, পুরো আন্তর্জাতিক মঞ্চে তার শক্তি প্রদর্শন করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি বিমান প্রদর্শনীতে এর অসাধারণ পারফরম্যান্স বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল। কাতারের শাসক শেখ তামিম ইবনে হামাদ আল থানি এর প্রশংসা করেছেন এবং এই বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছেন। এই যুদ্ধবিমানের মাধ্যমে পাকিস্তান শুধু একটি উন্নত যুদ্ধবিমান তৈরি করেনি, বরং তাদের সামরিক শক্তি বিশ্বের সামনে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। রাশিয়া কি ওরেশনে ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে বোমা হামলা চালাবে? ড্রোন আক্রমণের জন্য কিয়েভকে অনেক মূল্য দিতে হবে। রাজধানী মস্কোতে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলার পর রাশিয়া ক্ষুব্ধ। রাশিয়ার স্টেট ডুমার ডেপুটি ইউক্রেনীয় আক্রমণের প্রতিক্রিয়া জানাতে আহ্বান জানিয়েছেন। ডুমার ডেপুটি লিডার সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে ওরেশনে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরামর্শ দিয়েছেন। তিনি এমনকি সতর্ক করে দিয়েছেন যে একাধিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র আরও কার্যকর হতে পারে। ইউক্রেন মস্কোকে লক্ষ্য করে বড় ড্রোন হামলা চালানোর পর এই ঘটনা সামনে আসে। রাশিয়ান কর্মকর্তাদের মতে মস্কো অভিমুখে কমপক্ষে 91টি ড্রোন ছুঁড়ে মারা হয়েছে। রাশিয়ান মিডিয়া জানিয়েছে যে আক্রমণে কমপক্ষে 1 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। ধ্বংসাবশেষ ভেঙে ক্ষতিগ্রস্ত ভবন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে পোস্ট করেছেন। আক্রমণের পর মস্কোর আশেপাশের আবাসিক এলাকায় আগুন লেগেছে। আকাশসীমার নিরাপত্তা উদ্বেগের কারণে রাশিয়া ঝুকোভস্কি এবং দোমোদেদোভো বিমানবন্দর বন্ধ করে দিয়েছে।
আক্রমণের পর ইয়ারোস্লাভল এবং নিঝনি নভগোরোদ অঞ্চলের বিমানবন্দরগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে মস্কোর বিমান পরিদর্শকরা ফ্লাইট স্থগিত করেছে। সের্গেই সোবিয়ানিন বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোতে শত্রু ড্রোনের একটি বিশাল আক্রমণ প্রতিহত করেছে। পৃথক আরেকটি পোস্টে তিনি বলেন, এখন পর্যন্ত 58টি শত্রু ইউএভি গুলি করে ভূপাতিত করা হয়েছে। ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সেখানে জরুরি পরিষেবা বিশেষজ্ঞরা কাজ করছে। এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ইউক্রেন সংলাপ শেষে এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকের পর যুক্তরাষ্ট্র আবারও ইউক্রেনকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে দ্রুত 30 দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করতে এবং স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে ইউক্রেন তা মেনে নিয়েছে। জেদ্দায় হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালাক্স, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিভিগা, ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়ারমাক। তবে বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি ছিলেন না। বৈঠকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, এখন বল রাশিয়ার কোর্টে, অর্থাৎ এখন রাশিয়ার উপর নির্ভর করছে তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হবে কিনা। তবে রাশিয়া কি রাজি হবে? মার্কো রুবিও আশা করছেন রাশিয়া যুদ্ধবিরতিতে সম্মত হবে। তবে তিনি বলেন, যদি রাশিয়া রাজি না হয় তাহলে বোঝা যাবে শান্তি প্রতিষ্ঠায় কি বাধা আছে। মার্কো রুবিও জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুধু সমুদ্র ও আকাশপথে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র চায় সম্পূর্ণভাবে গোলাগুলি বন্ধ হোক।